আসসালামু আলাইকুম। HTML এর ৩য় দিনে আপনাকে স্বাগতম। তো আজ আমরা কথা বলব HTML টেবিল, ইনলাইন ব্লক, এলিমেন্ট কি এবং হচ্ছে ফর্ম নিয়ে। তো প্রথমে জানি যে HTML টেবিল কি। HTML টেবিলে হচ্ছে আমরা সবাই জানি যে টেবিল বিষয়টা কি। তো টেবিলের ৩টি বিষয় থাকে। একটি হচ্ছে কলাম, একটি হচ্ছে রো, আরেকটা হচ্ছে টেবিল ডাটা বা টেবিল সেল। তো খাড়াখাড়ি যে বিষয়টা আছে প্রত্যেকটা ঘর দেখতেছেন এইগুলোকে বলা হয় হচ্ছে কলাম। আর হচ্ছে আনুভূমিকভাবে বা হরিজন্টালভাবে পুরাটাই যেটা দেখতেছেন এইটা হচ্ছে আপনার রো, অর্থাৎ টেবিল রো। এবং প্রত্যেকটা ঘর যেটা দেখতেছেন এইগুলো হচ্ছে আপনার টেবিল সেল বা টেবিল ডাটা। তো এখন টেবিল তৈরি করতে গেলে আপনাকে হচ্ছে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে, যেটি হচ্ছে ইন্ডিং ট্যাগ আছে টেবিল। তো পরে যদি আপনি রো তৈরি করতে চান তাহলে টিআর নামে ট্যাগ আছে, সেটি হচ্ছে আপনার টেবিল ট্যাগের ভিতরে আপনার ব্যবহার করতে হবে। তো প্রত্যেকটা টিআরে হচ্ছে আপনার প্রত্যেকটা এক এক করে রো তৈরি করবে। তো এইখানে হচ্ছে ২টা টিআর, যার কারণে হচ্ছে ২টা রো কিন্তু তৈরি করবে সে। এখন আমরা যদি কলাম তৈরি করি তাহলে হচ্ছে টিআর এর ভিতরে আমাদের টিডি দিয়ে কলামগুলো তৈরি করতে হবে। প্রত্যেকটা টিডি হচ্ছে আমাদের প্রত্যেকটা কলাম। তো নেম নামে একটা টিডি আছে, ট্যাগ ব্যবহার করছি। এই টিডিতে হচ্ছে আপনার টেবিল ডাটা। তো টেবিল ডাটা বলতে বোঝাইতেছে প্রত্যেকটা হচ্ছে কলামের ঘরের নাম। তো টিডি নেম, টিডি এস, টিডি ফোন, এখানে হচ্ছে নেম এস ফোন, এই ৩টা আউটপুট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। তো আপনার যদি চান যে টেবিলের ভিতরে হচ্ছে বর্ডার দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই বর্ডারে হচ্ছে আপনার এক দিতে হবে। টেবিলের ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে বর্ডার, এটাতে ভ্যালু যদি এক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফুল টেবিলের ভিতরে একটা বর্ডার পাবেন এবং হচ্ছে প্রত্যেকটা টিডির ভিতরে হচ্ছে আপনি একটা করে কিন্তু বর্ডার পেয়ে যাচ্ছেন। তো এটির মাধ্যমে আপনি একটু সৌন্দর্য বাড়াইলে বাড়াইতে পারেন, অথবা আপনার হচ্ছে বিষয়টা অনুধাবন করতে পারেন ভালোভাবে। তো এখন আমি হচ্ছে ২টা টেবিল রো নিছি। তার মানে হচ্ছে এখন আমার ২টা ডাটা আছে। প্রথমটিতে হচ্ছে নেম এজ ফোন, তারপরে হচ্ছে রাকিব ২৭ হচ্ছে আ আমার ফোন নাম্বার। তো এইখানে দেখেন যে নেম ১ম কলামের সাথে পরের টেবিল রো এর কিন্তু ১ম কলামের সম্পর্ক। এবং ২য় কলামের সাথে কিন্তু আমার পরের কলামের ২য় কলামের সম্পর্ক, ৩য়টার সাথে ৩য়টার সম্পর্ক। এই সিকোয়েন্সে হচ্ছে আমার আপনার টেবিলটি কাজ করে থাকে। তো এখানে দেখেন যে আপনার ৩টা রো আছে। ৩টা রো এর ভিতরে হচ্ছে আপনি আউটপুট দেখতে চাইলে এরকম একটা আউটপুট দেখতে পাবেন। এখন আপনি চাচ্ছেন হচ্ছে টেবিলের যে ১ম যে টাইটেলটা আপনি ব্যবহার করছেন নেম এজ ফোন, এই ৩টি হচ্ছে আপনার আ বড় একটু মোটা হয়ে দেখাবে আরকি। সেইজন্য আপনি হচ্ছে টিএইচ ট্যাগটা ব্যবহার করতে পারেন টিডির পরিবর্তে। অর্থাৎ আপনার যে জায়গায় একটু মোটা অক্ষরের কোনো কিছু প্রয়োজন, বোল্ড করার প্রয়োজন, সেই জায়গায় আপনি টিডির পরিবর্তে টিএইচও ব্যবহার করতে পারেন। তো নরমালি হচ্ছে টেবিলের টাইটেলগুলো হচ্ছে আপনার একটু এই টিএইচ এর ভিতরে হচ্ছে আমরা লিখে। এখন আপনার হচ্ছে টেবিলের কলামগুলো মার্জ করবেন কিভাবে? তো আপনার এইখানে দেখেন যে একটা টেবিল আছে। তো এই টেবিলের হচ্ছে ৩টা আ রো এর সেল নিয়ে হচ্ছে আপনি কি করবেন? উম একটা সেল বানাবেন। তো সেই ক্ষেত্রে কি করতে হবে যে আপনার ১ম যে টিআরটা, এই নেমটা তো আমার ১ম দিকেই আছে। তো সেইটার আমি রো স্পেন করে দিলাম হচ্ছে ৩। তার মানে সে হচ্ছে ৩টা ঘর একাই নিয়ে নিল। তার মানে আবার ২য় রো এবং হচ্ছে ৩য় রো এর ভিতরে আমার কিন্তু ওই একটা ১ম টিডি কিন্তু আর দরকার নাই। কারণ সে ১ম টিডির জায়গাটা কিন্তু সে নিয়ে নিল এইখানে। তো এখানে দেখেন যে এজের জায়গা সে তো নিছেই, আবার ২৭ এর জায়গাও নিছে, আবার ৩০ এর জায়গাও নিছে। তো ৩টা মিলিয়ে হচ্ছে একটা সেল বানাইছে। তো সেইজন্য আপনার হচ্ছে রো স্পেন এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। তো আপনি যে কয়টা এইখানে সংখ্যা দিবেন, ওই কয়টা হচ্ছে সে আপনার টেবিলের রো এর যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে সে মার্জ করে ফেলবে। আবার কলামের হচ্ছে এইটা দেখেন যে আপনার কলামের উপরের যে টাইটেলটা এটা হচ্ছে ১, ২, ৩, অর্থাৎ ৩টা কলামের সেল কিন্তু একটা সেলে কিন্তু সে রূপান্তর করছে। তো কলামের সেলগুলোকে যদি আপনি রূপান্তর করতে চান তাহলে হচ্ছে আপনার কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটে আপনার হচ্ছে সংখ্যাটা বলে দিবেন। তো আমার যেহেতু এখানে ৩টা নিয়ে একটা হইছে, তো আমি প্রথমটাতে একটা টিএইসি ব্যবহার করছি, একটা কলামই ব্যবহার করছি, কিন্তু একটা কলামের আমি মার্জ করে দিয়েছি ৩টার সাথে। যার কারণে এইখানে আর বাকি ২টার জায়গাও সে নিয়ে নিছে। আমি যদি এখানে একটাই যদি ব্যবহার করতাম তাহলে শুধু এতটুকু জায়গা নিত আর বাকিটুকু ফাঁকা রাখতো।
তো যেহেতু আমার বাকিটুকুও দরকার, সেই জন্য হচ্ছে আমি এইভাবে নিছি কলিস্পেন 3 দিয়ে। তো কলিস্পেন দিয়ে আপনার হচ্ছে কলামের সেলগুলো হচ্ছে আপনি মার্জ করতে পারবেন। এখন আমরা হচ্ছে একটু এইচটিএমএল ফর্ম নিয়ে আলোচনা করি। তো ফর্মটা হচ্ছে আমাদের দেখতে এরকম, আমরা প্রয়োজনীয় অনেক কাজেই হচ্ছে আমরা ফর্ম ব্যবহার করি। ফেসবুকে লগ ইন বলেন, রেজিস্ট্রেশন বলেন, বা বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বলেন, আপনার বিভিন্ন তথ্যের জন্য আপনার ফর্মটাই হচ্ছে আমরা ব্যবহার করি বেশি। তো এইচটিএমএল ফর্ম ব্যবহার করা হয় ব্যবহারকারীর কাছ থেকে ডাটা সংগ্রহ করার জন্য। এটি মূলত ওয়েব পেজের একটি উপাদান যা ব্যবহারকারীর ইনপুট নিতে সাহায্য করে, যেমন নাম, ইমেইল, পাসওয়ার্ড, ফিডব্যাক এবং সার্চ টিম টার্ম ইত্যাদি। তো আপনি এক কথাই হচ্ছে ইউজারের ইনফরমেশনগুলো ফর্মের মাধ্যমে আপনি নিতে পারবেন। তো ফর্ম তৈরি করার জন্য আপনার হচ্ছে ফর্ম ট্যাগ ব্যবহার করতে হবে, এবং ফর্মের ভিতর থেকে যে আপনি ইনফরমেশনটা নেবেন সেই ইনফরমেশনের জন্য হচ্ছে আপনার একটা ইনপুট ফিল্ড ব্যবহার করতে হবে, যেটাতে আপনার হচ্ছে ইউজার টাইপ করে কোনো কিছু লিখবে। তো এটা হচ্ছে ফর্মের সিনট্যাক্স। এখন আপনার যে ইনপুটের ভ্যালুটা সেট করবেন কিভাবে? ধরেন আপনার হচ্ছে একটা ফর্ম আছে, ফর্মের বাই ডিফল্ট আপনি একটা ভ্যালু সেট করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করে আপনি কি ভ্যালুটা ইনপুটের সেট করে দিতে পারবেন। যে ইউজার যখন প্রথমেই যাবে ভ্যালুটা এটা পাবে, সে চাইলে চেঞ্জ করতে পারবে। ডিফল্ট ভ্যালু হিসেবে একটা কিছু সেট করে দিলেন। এবং HTML এর ইনপুট টাইপ, এখন দেখেন যে এই ইনপুট টাইপটা কি, আমার টেক্সট টাইপ। তো আমি যদি টাইপটা যদি পাসওয়ার্ড ব্যবহার করি তাহলে কিন্তু আমার আর ওই টেক্সটটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা কিন্তু একটা এনক্রিপ্টেড হয়ে গেছে। তো এইভাবে আমরা টাইপ দিয়ে হচ্ছে ইনপুটের বিভিন্ন ধরন আমরা নির্ধারণ করতে পারি। তো আমরা যদি ইনপুটের টাইপগুলো দেখি, তো একটা টেক্সট যেখানে হচ্ছে আমরা নর্মাল টেক্সটগুলো লিখি, তারপরে হচ্ছে আপনার ইমেইল যে টাইপটা সেইটার ভিতরে আমরা হচ্ছে ইমেইলগুলো লিখি, এবং হচ্ছে টাইপ কালার যেটার মাধ্যমে আমরা কালারগুলো সিলেক্ট করতে পারি। ইউজার এখানে ক্লিক করে সে কালার সিলেক্ট করতে পারবে, একটা কালার পিকার আসবে। তারপরে হচ্ছে রেঞ্জ, যেটা হচ্ছে আমরা ডানে বামে সরাই হচ্ছে এর ভ্যালুটা নির্ধারণ করতে পারি। এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100, এবং হচ্ছে আপনার কালারের জন্য আপনি হেক্সাডেসিমেল ভ্যালু হিসেবে আপনি হচ্ছে ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারবেন। তারপরে হচ্ছে নাম্বার, নাম্বারের হচ্ছে আপনি সংখ্যা টাইপ করে লিখবেন, এখানে যদি টেক্সট লেখেন তাহলে হবে না। এরপরে হচ্ছে ডেট, যেটার মাধ্যমে আপনি হচ্ছে ডেট পিক করতে পারবেন। ভ্যালু সেট করতে গেলে প্রথমে আপনার ইয়ার, তারপরে হচ্ছে আপনার মাস, তারপরে হচ্ছে আপনার দিন। এই ফরম্যাটে হচ্ছে আপনার ভ্যালুটা ডিফল্টভাবে চাইলে সেট করতে পারবেন, না দিলেও সমস্যা নাই, সেই ক্ষেত্রে আপনার ইউজার ক্লিক করে সিলেক্ট করবে। তারপরে হচ্ছে টাইম, যেটার মাধ্যমে ইউজার টাইম সিলেক্ট করতে পারবে। এরপরে হচ্ছে বাটন, যেটার মাধ্যমে আপনার একটা বাটন তৈরি করতে পারবে। তারপরে হচ্ছে আপনার সাবমিট, একটা ইনপুট আছে, তো সেই সাবমিটে আপনার সাবমিট বাটন তৈরি করতে পারবে। যখন ফর্মটা সাবমিট করে তখন হচ্ছে এই সাবমিট বাটনটা প্রয়োজন। তো এখন ফর্মের অ্যাকশনটা আমরা একটু দেখি। ফর্মের অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যখন আপনি ফর্মটি সাবমিট করবেন তখন আসলে সে কোথায় যাবে সেই প্যাথটা হচ্ছে অ্যাকশনের ভিতরে বলে দিবেন। তো প্যাথটা হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটের হইতে পারে বা অন্য কোনো ওয়েবসাইটেরও হইতে পারে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে গুগলে যদি আমরা কোনো কিছু সার্চ দেই, তখন কিন্তু আমাদের কি হয়, এটি কিন্তু অন্য মানে সার্চ দেওয়ার পরে কিছু রেজাল্ট কিন্তু দেখায়। কিন্তু এই যে এটা আসলে আসতেছে কোথা থেকে? ফর্ম যখন সাবমিট দিতেছেন তখন আপনারা দেখবেন যে এই উপরে বেশ কিছু প্যারামিটার আছে। তো এই প্যারামিটারগুলো আপনার ভাগ করে কিভাবে, এটা হচ্ছে আপনার মেইন সার্ভার নেম বা ডোমেইন নেম। তো তারপরে হচ্ছে এটা আপনার রাউট নেম, যে সার্চ রাউটে সে যখন সার্চ দিবে তখন সার্চ রাউটে যাবে। যাওয়ার পর তারপরে হচ্ছে আপনার কিউ, এই কিউ এর ভিতরে হচ্ছে আপনার ভ্যালুটা সে নিচ্ছে। তো কিউ এর ভিতরে ভ্যালুটা আপনার নেওয়ার পরে ওই অনুযায়ী কিন্তু আপনার সার্চ দিয়ে একটা তথ্য কিন্তু দেখাচ্ছে, এবং অন্যান্য আরও প্যারামিটার নেম নিছে, যেগুলো হচ্ছে বাই ডিফল্ট এটা হচ্ছে গুগলের ইনকোয়ারির জন্য হচ্ছে তারা নিছে। তো এটা কিন্তু ইউজার দেয় না, এই কিউ এর ইনপুটটা ব্যতীত। তো কিউটা কিন্তু ইউজার ইনপুট দিচ্ছে। আচ্ছা, তো এখন আমাদের ফর্ম থেকে আমরা গুগলের ফর্মে কিভাবে সার্চ করব এই বিষয়টা একটুখানি দেখি। তো সার্চ করতে গেলে প্রথমে আপনার হচ্ছে একটা সাবমিট বাটন লাগবে। তো একটা সাবমিট বাটন নিয়ে নিই আমরা, ইনপুট টাইপ সাবমিট। এখন দেখেন যে আমাদের ফর্মে
কিছুই নাই, একটা বাটন আছে। তো আমি বাটনটা ক্লিক করলে আমার কি করতেছে, এই পেজেই যাইতেছে, যে ইউআরএলটা সে পাইতেছে না। তো এখন আমরা হচ্ছে এটাকে নিয়ে যাব কোথায়, গুগলের ওয়েবসাইটে। তো আমি ডাব্লিউ ডট, প্রথমে এইচটিটিপিএস প্রোটোকলটা দিতে হবে, ডাবল স্ল্যাশ ডাবল স্ল্যাশ ডাবল স্ল্যাশ ইনুন লিখলাম আমি google.com। তো এখন যদি দেই এবং সাবমিট দেই, তাহলে কিন্তু আমার গুগলের ওয়েবসাইটে নিয়ে আসতেছে। তো এখন যখন গুগলের ওয়েবসাইটে নিয়ে আসতেছে, তখন কিন্তু আমাদের ডাটা নিয়ে আসতে হবে। তো আমরা যখন সার্চ দিছিলাম, তখন কিন্তু একটা স্ল্যাশ সার্চ নামে একটা প্যারামিটার আছিল, SERC সার্চ। তো এখন যদি আমরা সার্চ দিই, তাহলে সে কি সার্চের মধ্যে নিয়ে যাইতেছে। তো এখন দেখেন যে ইনপুটে আমরা কিভাবে এই কিউটা যখন আমরা সাবমিট দিই এখানে গুগলের ফর্মে, তখন কিন্তু আমাদের ওই যে কিউ নামে একটা যে প্যারামিটার নেম দিছিলাম, সেটার ভিতরে কিন্তু ভ্যালুটা যাচ্ছে। তো সেই ভ্যালুটা নিব কিভাবে? তো সেই ক্ষেত্রে আপনাকে ইনপুট দিতে হবে এবং এইটার নামটা দিতে হবে, যে নাম কি, নাম আমরা দিলাম কিউ, তাহলে কিউ নামেই একটা প্যারামিটার সে যাবে। তো আমরা যদি এখন রিফ্রেশ দিই আমাদের পেজটা, এবং হচ্ছে এইখানে যদি আমরা এফ লিখে যদি সাবমিট কোয়েরি করি, তাহলে দেখেন যে এখানে কিন্তু সাবমিট আসতেছে, আমার সার্চ রেজাল্ট কিন্তু চলে আসতেছে এখানে। অর্থাৎ আপনি এইখানে যদি সার্চ দেন যে এবিসি এবং হচ্ছে দেন, তাহলে কিন্তু আপনার গুগলের ওয়েবসাইটে এবিসি দিয়ে কিন্তু সার্চ দেওয়াচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা সার্চিংটা করতে পারতেছেন। এখন আপনি বলতে পারেন যে এইখানে আরো বেশ কিছু হচ্ছে তারা তখন নিছিল, যে ভ্যালুগুলো হচ্ছে ইউজার ইনপুট দেয় নাই কিন্তু অটোমেটিকলি আসছিল। তো সেইগুলোর জন্য আপনি কি করবেন, দেখবেন যে আরেকটা ইনপুট টাইপ আছে, যে ইনপুট ক্লায়েন্ট নামে একটা নেম নিলেন, যে CLIENT ক্লায়েন্ট। এই ক্লায়েন্টের আপনি হচ্ছে বাই ডিফল্ট আপনি একটা ভ্যালু সেট করে দিলেন, ভ্যালুটা সেট করে দিলেন হচ্ছে ফায়ারফক্স। এবং এই টাইপটা যদি আপনি এখন দেন, তাহলে কিন্তু একটা ফায়ারফক্স আরেকটা ইনপুট আসছে, কিন্তু আপনি চাইতেছেন যে এই ফায়ারফক্সটা মানে ইউজার জানবেই না যে এটা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাকে আপনাকে হিডেন করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে টাইপ নামে আপনার আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে যে হিডেন। এখন যদি দেন, রিফ্রেশ দেন, এটা ট্যাপ হয়ে গেছে, এটা হবে টাইপ, TYP টাইপ হিডেন। এখন যদি রিফ্রেশ দেন, এই ইনপুটটা কিন্তু আর দেখা যাচ্ছে না, কিন্তু এই যে নেম ক্লায়েন্ট এবং হচ্ছে ভ্যালু হিসেবে ফায়ারফক্স, এটা কিন্তু সার্চ দেওয়ার সময় গুগলে চলে যাবে। তো দেখেন আমরা এখন এবিসি দিয়ে একটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে তথ্য আসলো, এইখানে দেখেন যে ক্লায়েন্ট নামে কিন্তু একটা রাউট প্যারামিটার কিন্তু আসছে। তো আপনি এইভাবে চাইলে আরো রাউট প্যারামিটার গুলো দিতে পারবেন। তো আমরা যখন গুগলে যখন প্রথমে সার্চ দিছি, তখন তারা হচ্ছে বাই ডিফল্ট কিছু ইনপুট হিডেন করে সেট করে রাখছে, যেই হিডেনের ভ্যালুগুলো এই পরবর্তীতে যাচ্ছে। এখন এই যে আপনি সাবমিট দিতেছেন, এই সাবমিটটা আপনি কি মেথডে দিচ্ছেন বা কি উপায়ে দিচ্ছেন? তো ফর্মের কিছু অ্যাকশন আছে বা আপনার অ্যাকশন টাইপ আছে, যেগুলো হচ্ছে আপনার কিভাবে আপনি হচ্ছে কোন পথে হচ্ছে আপনি রিকোয়েস্টটা বা ডাটাটা পাঠাবেন সেটার জন্য বলে দিতে হয়। সেটার জন্য আপনার মেথড নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে, সেখানে গেট এবং হচ্ছে পোস্ট, এই দুইটা অ্যাট্রিবিউটে আপনি কি করতে পারবেন, ডাটা পাস করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা গেট এবং পোস্ট পরবর্তীতে কাজ করব। বাই ডিফল্ট হচ্ছে আমরা ওয়েবসাইটে কোনো ইউআরএল যখন হিট করি বা কোনো মেথড ছাড়া যদি আমরা সাবমিট করি, তাহলে হচ্ছে গেট রিকোয়েস্টে বা গেট মেথডে হচ্ছে আপনার যাই। এতটুকুই আপাতত মনে রাখেন। ফর্মের অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, যখন আপনি ফর্মটি সাবমিট করবেন, তখন আসলে সে কোথায় যাবে, সেই প্যাথটা হচ্ছে আপনারা ফর্মটা ভ্যালিডেশন করবেন কিভাবে। তো ফর্ম ভ্যালিডেশন করার জন্য, যেমন এখানে দেখেন যে আমি ফর্মটা সাবমিট করতেছি, কোনো কিছু না থাকলেও কিন্তু আমি ক্লিক করলে কিন্তু আমার গুগল ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাচ্ছে ডাটা সহ, তাই না? তো আমি চাইতেছি যে এই টেক্সটের ভিতরে অবশ্যই কিছু না কিছু লিখতে হবে, তাছাড়া ফর্ম সাবমিট হবে না। তো আপনার সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে রিকোয়ার্ড নামে একটা অ্যাট্রিবিউট আছে, এইটা দিতে হবে। এর অর্থ হচ্ছে সে সার্চ এমটি থাকলে সার্চ করবে না। দেখেন যে ফিল আউট করতেছে, যখন আমি বলে দিতেছি তখন কিন্তু যাইতেছে। আবার এটার জন্য আপনার মিনিমাম এবং হচ্ছে ম্যাক্সিমাম লেংথ আছে, তো এইটা দিয়েও আপনি কিন্তু বলে দিতে পারেন। তো আপনি এখানে যদি বলে দেন যে মিনিমাম লেংথ
5। এখন যদি সেভ দেন তাহলে কিন্তু আপনার সাবমিট নিতেছে না, কারণ এখানে আপনার 2 ক্যারেক্টার আছে। তো আপনি এখানে দিলে 5টা ক্যারেক্টার যখন দিবেন তখনই কিন্তু সে সাবমিট নিবে, এর আগে কিন্তু সে নিবে না। আবার আপনি বলে দিতে পারবেন যে ম্যাক্সিমাম লেন্থ কত হোক, তো ম্যাক্সিমাম লেন্থ দিয়ে দিলেন আপনি 6। তো আপনার 5 এবং 6-এর মাঝামাঝি থাকতে হবে। তো মিনিমাম লেন্থ আপনি যদি 5 দিয়ে দেন, 5টা অক্ষর দিয়ে সার্চ দিবেন যাবে। যখন আপনি 7টা দিবেন তখন কিন্তু আর সে সরি, এটা হবে আপনার ম্যাক্স লেন্থ। তো এখন যদি সাবমিট দেন তাহলে কিন্তু নিতেছে না, অর্থাৎ এবং আপনার 5 আর 6-এর মধ্যেই থাকতে হবে ক্যারেক্টার, এর চেয়ে বেশি নেওয়া যাবে না। তো এইভাবে ভ্যালিডেশনগুলো করতে পারবেন। এরপরে আপনারা যদি টাইপ দিয়ে দেন ইমেইল, দেখেন ইমেইলের জন্য ডিফল্ট একটা ভ্যালিডেশন আছে। তো যখন আপনি সাবমিট দিবেন তখন কিন্তু সে চলে গেল এমটি থাকা অবস্থায়। এখন আপনি এডিসি এইভাবে দিলেন, এখন কিন্তু সে নিতেছে না, কারণ এটা ভ্যালিড ইমেইল হইতে হবে অবশ্যই। তো আপনি এইখানে যদি rakib@mail.com লিখে যদি সার্চ দেন তাহলে যাবে, এছাড়া কিন্তু আর যাবে না। তো আপনি যদি rakib@ দেন তারপরেও সে যাবে না, এটা একটা ভ্যালিড মেইল খুঁজবে। তো টাইপের ক্ষেত্রে আপনার ভ্যালিড একটা ইমেইল। এখন আরেকটা জিনিস দেখেন যে এইখানে যখন আপনি ক্লিক করতেছেন তখন কিন্তু আপনি পূর্বে যা সার্চ করছেন সেই তালিকাগুলো বা সেই লিস্টগুলো কিন্তু আপনার এখানে আছে। আপনি চাইতেছেন যে এইখানে পূর্বে কি টাইপ করছেন এটা আপনি দেখবেন না, তো ইউজারকে দেখাইতে দিবেন না। তো সেই ক্ষেত্রে আপনার অটো কমপ্লিট নামে একটা অ্যাট্রিবিউট আছে, অটো কমপ্লিট। তো এইখানে আপনার সেটিকে অফ করে দিতে হবে, বাই ডিফল্ট অন থাকে। তো আপনি এটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে যদি এখন রিফ্রেশ দেন তাহলে দেখেন যে আপনি যতই ডাবল ক্লিক করেন বা কোনো কিছু করেন, কি সার্চ দিয়েছেন সেই বিষয়ে কিন্তু আপনার কোনো ইনফরমেশন এখানে সে দেখতে পারতেছে না। তো আপনি অটো কমপ্লিট দিয়ে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবেন। এখন নাম্বারের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখেন, নাম্বারের ক্ষেত্রে একটা অটো ভ্যালিডেশন আছে। তো আমরা যদি টাইপ দেই নাম্বার, এখন দেখেন যে আমি এখন নাম্বার সার্চ দিতে হবে আমার। তো আমি যদি সাবমিট দেই, তো আমি ডি অন্য একটা টেক্সট লেখা দিয়ে আমি হচ্ছে সার্চ দিলাম, এখন কিন্তু সে সার্চ নিতেছে না, এখন বলতেছে যে তার নাম্বারই হইতে হবে। আপনি যখন নাম্বার দিয়ে সার্চ দিবেন তখন কিন্তু সে সার্চ করবে আপনার। আবার নাম্বারের ভিতরে আপনি বলে দিতে পারবেন যে আসলে মিনিমাম কত ম্যাক্সিমাম কত। তো আপনি মিনিমাম বলে দিলেন হচ্ছে 50। তো এখন যদি সাবমিট দেন, সাবমিট দিলে এখন কিন্তু 44, এটা কিন্তু সে নিচ্ছে না। তো আপনার এখানে ভ্যালুটা নিতে দিতে হবে হচ্ছে 60, তারপরে কিন্তু সে সাবমিট নিবে। আপনারা ফর্মটা ভ্যালিডেশন করবেন কিভাবে? তো ফর্ম ভ্যালিডেশনের জন্য অন্যান্য রুলগুলো যদি আমরা একটু দেখি, যে রিকোয়ার্ড যে ফিল্ডটি পূরণ করা বাধ্যতামূলক, খালি রেখে সাবমিট করা যাবে না। তো মিনিমাম লেংথ, ম্যাক্সিমাম লেংথ, ইনপুটের সর্বনিম্ন এবং সর্বাধিক আপনার দৈর্ঘ্য নির্ধারণ করা এটি, অর্থাৎ মিনিমাম লেংথ যতটি হবে ততগুলোই আপনার লেংথ নির্ধারণ করতে হবে। তারপরে প্যাটার্ন, এটি হচ্ছে নির্দিষ্ট রেগুলার এক্সপ্রেশন বা রেজেক্সের ভিত্তিতে হচ্ছে ইনপুট ভ্যালিড করা যায়। এটি নিয়ে আমরা পরবর্তীতে একটা আলাদা ক্লাস নেব এই রেজেক্সের উপরে। তো টাইপ, প্রতিটি ইনপুটের টাইপের জন্য স্বতন্ত্র ভ্যালিডেশন আছে, যেমন ইমেইলের জন্য একটা স্বতন্ত্র ভ্যালিডেশন আছে, নাম্বারের জন্য আছে, ইউআরএল এর জন্য আলাদা একটা ভেরিয়েবল আছে, ভ্যালিডেশন আছে। তো মিনিমাম ম্যাক্সিমাম সংখ্যার ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বাধিক মান নির্ধারণ করতে ব্যবহৃত হয়। স্টেপ অ্যাট্রিবিউটটি সংখ্যার ক্ষেত্রে নির্দিষ্ট ধাপে ইনপুট নেওয়া যায়। তো আপনি এই বিষয়গুলো বাসায় একটুখানি চর্চা করবেন। তারপরে হচ্ছে মাল্টিপল, একাধিক ইনপুট নেওয়ার জন্য, যেমন একাধিক ইমেইল বা ফাইল। তো আপনি যদি মাল্টিপল ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার একাধিক ইমেইল আপনি ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার কমা দিয়ে দিয়ে ব্যবহার করতে হবে। আর আপনি যদি মাল্টিপল ফাইল আপলোড করতে চান সেই ক্ষেত্রে আপনি মাল্টিপল এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে পারেন, তাহলেই হবে। তো আমি ইনপুট টাইপ ফাইল, এইটা হচ্ছে আমার বলা মনে নাই। তো আপনারা হচ্ছে ইনপুট টাইপ নামে একটা ফাইল আছে, সেটি হচ্ছে আপনারা নিয়ে কাজ করবেন, যেটি হচ্ছে ফাইল আপলোড করতে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে সাইজ এবং ম্যাক্স লেংথ, ইনপুট বক্সের আকার এবং ইনপুটের সর্বাধিক দৈর্ঘ্য সীমিত করতে ব্যবহৃত হয়। ডিজেবল, ইনপুট ফিল্ডটি নিষ্ক্রিয় থাকে, ব্যবহারকারী সেটি ব্যবহার করতে পারে না, অর্থাৎ সে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না ইনপুটের। তো ডিজেবল অ্যাট্রিবিউট ব্যবহার করতে এটি করতে পারেন। রিড অনলি ব্যবহার করে ফিল্ডটি শুধুমাত্র পড়ার জন্য রাখা হয়, ব্যবহারকারী তা পরিবর্তন করতে পারবে না।
তো অটো কমপ্লিট যেটি নিয়ে আলোচনা করা হয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে আপনি একটুখানি বাসায় দেখবেন। এখন হচ্ছে লেভেল এবং হচ্ছে ফর্মের ক্যাপশন কিভাবে দেয় সেই বিষয়টা একটুখানি দেখি। এখন দেখেন যে ফর্ম যখন আমরা সাবমিট করতেছি তখন কিন্তু আসলে ইউজার জানে না এটা কি টাইপের ফর্ম এবং এইখানে যে ইনপুটটা লিখতেছে এটা কি টাইপের। তো এই ইনফরমেশনগুলো ইউজারকে বলে দিতে হবে, সে যাতে দেখে বুঝতে পারে যখন সে ফর্মটা পূরণ করবে, যাতে তথ্যটা দেখে বুঝতে পারে যে এখানে কি টাইপের তথ্য দেওয়া যেতে পারে। তো আমরা এইখানে হচ্ছে একটা ফর্মের ক্যাপশন দিতে পারি। যেমন ফর্মের ক্যাপশনের জন্য হচ্ছে আপনার ফিল্ড সেট নামে একটা ট্যাগ আছে। তো এই ফিল্ড সেট ট্যাগটা নেবেন এবং এর ভিতরে হচ্ছে আপনি প্রথমে লিজেন্ড নামে আরেকটা ট্যাগ আছে, এই লিজেন্ড ট্যাগের ভিতরে হচ্ছে আপনার ফর্মের ফুল ফর্মের ক্যাপশনটা দিবেন। তো আমি ক্যাপশনটা দিলাম যে গুগল সার্চ। তো এখন যদি আমি রিফ্রেশ দিই আমার কিন্তু গুগল সার্চ কিন্তু এরকম একটা স্টাইলে কিন্তু শো করতেছে। তো এখন আমি এর ভিতরে হচ্ছে আমার প্রয়োজনীয় যে ইনপুটগুলো আগের মতো সেইভাবে আমি লিখব। তো লিখলাম, এখন আমার হচ্ছে এই গুগল সার্চের এই টেক্সট বক্সের আমি ইনফরমেশনটা দিব। তো এটা হচ্ছে কি নাম্বার হবে না টেক্সট হবে না কি, আমি এখানে আরেকটা নিলাম যে হচ্ছে লেভেল, LABEL লেভেল। তো লেভেলের মধ্যে দিয়ে দিলাম এন্টার ইউর কুয়েরি। এখন যদি দিয়ে দিই তাহলে কিন্তু এন্টার ইউর কুয়েরি আসছে। আমি চাইতেছি এটা নিচে নিচে আনার জন্য, নিচে নিচে আনার জন্য তাহলে লেভেলের এই পাশে আমি একটা ব্রেক দিয়ে দিলাম, তাহলে লাইন ব্রেক হয়ে নিচে চলে আসলো। তো আমি এখানে যদি এখন সে বুঝতে পারবে যে এখানে সে কি লিখবে। এখন এই জায়গায় আরেকটা বিষয় দেখেন যে এই যে লেভেলটা আমরা দিলাম, এই লেভেলে যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু আমার ইনপুটে কিন্তু চলে যাইতেছে না। তো এই লেভেলে ক্লিক করলে যদি ইনপুটে চলে যাইতে হয় তাহলে সেই জন্য আপনাকে করতে হবে যে লেভেলে আপনাকে ফর নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই ফর দিতে হবে এবং আপনার ইনপুটের ভিতরে একটা আইডি নামে নেবেন যে এটা হচ্ছে যে কোনো একটা আইডি অ্যাট্রিবিউট নাম দিবেন আপনার মতো করে, যেমন কুয়েরি এটা লিখলাম। এখন আমি যদি এখানে এই ফরের ভিতরে সেই আইডির নামটা যদি দিয়ে দিই কুয়েরি, তাহলে কি হয় দেখেন যখন আমি এই লেখাতে ক্লিক করব তখন কিন্তু আমার ফর্মের ভিতরে চলে আসছে। আগে কিন্তু এই লেখাতে যখন ক্লিক করছি তখন কিন্তু ফর্মটা আমার ফোকাস হয় নাই। তো এইভাবে হচ্ছে আপনি লেখার ভিতরে ক্লিক করলে আপনি হচ্ছে ফর্মে আসতে পারবেন। তো লেভেল দিয়ে হচ্ছে আপনার কোনো অক্ষর বা লেখাকে ক্লিক করে কি হবে সেটা হচ্ছে আপনার ইনপুটের সাথে একটা কানেকশন তৈরি করতে পারবেন ফর এবং হচ্ছে আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো এখন যদি আপনি কোনো কিছু লিখে সার্চ দেন তাহলে কি গুগলে আপনার সার্চটি হয়ে গেল। এখন দেখেন যে ফর্ম এখন আমরা আলোচনা করব যে HTML এর হচ্ছে ইনলাইন এলিমেন্ট কোনগুলো এবং হচ্ছে ব্লক এলিমেন্ট কোনগুলো। তো ইনলাইন এলিমেন্ট এবং হচ্ছে ব্লক এলিমেন্ট এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলার চেষ্টা করি। দেখেন যে আপনার এইটা যদি হয় আপনার যে সম্পূর্ণ ওয়েবসাইটের প্রস্থ বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত, এখন আপনি একটা লেখা লিখলেন, একটা ট্যাগ ব্যবহার করলেন যে পি নামে একটা ট্যাগ ব্যবহার করলেন, সেটা আপনি এতটুক পর্যন্ত ব্যবহার করলেন, সেই লেখাটার দৈর্ঘ্য এতটুক পর্যন্ত সম্পূর্ণ না। আবার আপনার নিচে আবার পি ট্যাগ ব্যবহার করলেন, এখন এই দুইটা পি ট্যাগ যখন ব্যবহার করবেন দুইটা কিন্তু নিচে নিচে লাইনে আসবো। কারণটা কি, পি ট্যাগের দৈর্ঘ্যটা হচ্ছে আপনার শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা পি। আবার আপনি যদি হচ্ছে ব্যবহার করেন স্পেন ট্যাগ বা হচ্ছে আপনি ব্যবহার করলেন যে অ্যাঙ্কর ট্যাগ, যেটা যেটা দিয়ে আমরা লিঙ্ক তৈরি করি, এ ট্যাগ। তো এ ট্যাগ কি হবে, আপনি যদি পরপর 5টা এ ট্যাগ ব্যবহার করেন তাহলে সে কিন্তু এক লাইনেই কিন্তু আপনাকে 5টা দেখাবে, সে কিন্তু নিচে নিচে আসবে না। অর্থাৎ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ আপনার এর যতটুকু জায়গা ততটুকুই নিবে, এর পরবর্তীতে আর নিবে না। আবার আপনি ধরেন যে প্রথমে একটা ইনলাইন এলিমেন্ট একটা ব্যবহার করছেন এরকম, তার নিচে আপনি পি ট্যাগ ব্যবহার করলেন, তাহলে এই পি কিন্তু আবার এটার সাথে থাকবে না, এই পি কিন্তু নিচে চলে আসবে, কারণ এটা ব্লক এলিমেন্ট পুরো সম্পূর্ণ দৈর্ঘ্য সে নিয়ে নেবে। অর্থাৎ ইনলাইন আর ইনলাইন যদি একসাথে হয় তাহলে কিন্তু সে পাশাপাশি পাশাপাশি নিবে, আর একটা ব্লক লেভেল যদি থাকে সে কিন্তু নিচে 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 এইভাবে কিন্তু আসতে থাকবে। এই হচ্ছে ইনলাইন আর হচ্ছে ব্লক লেভেলের হচ্ছে পার্থক্য।
এখন আমরা এই বিষয়গুলো একটু কোডের মাধ্যমে চর্চা করার বাস্তবগুলো দেখি। দেখেন যে আমরা যখন পি ট্যাগ লিখলাম, পি এর ভিতরে যদি আমরা কোনো কিছু লিখে দেই, এন্টার আসলো। তো আমরা যদি আবার পি ট্যাগ লিখি, যে কোনো কিছু লিখলাম, তাহলে কিন্তু এই নিচের লাইনে চলে আসলো। জায়গা কিন্তু এর আছে উপরের লাইনে, তারপরেও কিন্তু সে নিচে চলে আসলো, কারণ কি এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো আমি যদি এইখানে দেখেন যে আরেকটা জিনিস লিখি, যে একটা এ ট্যাগ লিখলাম, অ্যাঙ্কর ট্যাগ, এখন যদি লিখি, তাকেও কিন্তু সে পি ট্যাগ কিন্তু জায়গা দিচ্ছে না। এখন আমি যদি আরো যদি অ্যাঙ্কর লিখি, এখন 3টা অ্যাঙ্কর লিখলাম, এই 3টা অ্যাঙ্কর কিন্তু এখন এক লাইন, অর্থাৎ এ ট্যাগ কিন্তু একটা লাইনের ভিতরেই হচ্ছে আপনার যতটুকু জায়গা আছে উইথের, সেটা হচ্ছে আপনার একের পর এক সে সাজাইতে থাকতেছে। এগুলো হচ্ছে আপনার ইনলাইন এলিমেন্ট। যদি আপনি দেখেন যে ট্যাগগুলো আপনার এই টাইপের আচরণ করতেছে, তখন আপনি বুঝবেন যে হচ্ছে কোনটা ইনলাইন এবং হচ্ছে কোনটা ব্লক এলিমেন্ট। তো আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব, তখন এই ইনলাইন এবং হচ্ছে ব্লক এলিমেন্টটা জানাটা খুবই জরুরি। এখন আমরা আলোচনা করব। তো ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে, ব্লক এলিমেন্ট পুরো লাইন জুড়ে থাকে এবং এর পরবর্তী এলিমেন্ট নতুন লাইনে শুরু হয়। এরা স্বয়ংক্রিয় লাইন ব্রেক তৈরি করে, অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনের নিচে অটোমেটিকলি ট্যাগ ব্যবহার করার পরে নিচে নিচে আসে। এরা প্রায়ই কন্টেন্টের একটি বড় অংশের জন্য ব্যবহার করা হয়, যেমন একটি প্যারাগ্রাফ বা সেকশন। অর্থাৎ এটি হচ্ছে একটা বড় সড়ো একটা জায়গা জুড়ে হচ্ছে এই ব্লক এলিমেন্টগুলো ব্যবহার করা হয়। ব্লক এলিমেন্টের উচ্চতা এবং প্রস্থ, মার্জিন, প্যাডিং কন্ট্রোল করা যায়। যেমন আপনি যদি কয়েকটা ব্লক এলিমেন্ট যদি দেখেন, যে ডিপ, পি, H1, H6, H1 থেকে 6, ইউএল, ওএল, এলআই, টেবিল, হেডার, এগুলো হচ্ছে আপনার কি ব্লক লেভেল এলিমেন্ট। তো আপনি যদি ইনলাইন এলিমেন্ট দেখেন, যে ইনলাইন এলিমেন্টে শুধুমাত্র তার কন্টেন্ট অনুযায়ী জায়গা নেয় এবং অন্য এলিমেন্টের একই লাইনে অবস্থান করতে পারে। এরা নতুন লাইন শুরু হয় না, এদের উপর হাইট এবং উইথ নির্ধারণ করা যায় না, তবে পাডিং এবং মার্জিং প্রয়োগ করা সম্ভব, তবে তা শুধুমাত্র হরিজন্টাল ভাবে প্রভাব ফেলে। সাধারণত টেক্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় এবং হচ্ছে আপনার বেশ কিছু ইনলাইন এলিমেন্টগুলো হচ্ছে এইগুলো: স্প্যান এ, ইমেজ, স্ট্রং, সিলেক্ট, টেক্সট এরিয়া, লেভেল, ইনপুট, এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিয়ে